কোটা সংস্কার আন্দোলনের আরও খবর জানাতে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় দেখা যাচ্ছে, আন্দোলন নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট, সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আমি জানিয়ে দিতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। বন্ধুগণ, আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেটে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইয়ের রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠিপেটা করা হয়, বেরবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠনকে চট্টগ্রাম মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি ধমকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলব। খুবই দুঃখের বিষয় বন্ধুগণ, খুবই দুঃখের বিষয়। কালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে পুলিশ লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা দেখেছি শাহবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক আততায়ীর আক্রমণ করেছে। আমরা তার জন্য নিন্দা জানাই। আমরা দেখেছি, আমরা বিগত 11 দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে গেছি, কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল। সেই হুমকি ধমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখি ছাত্র এসে ভরে গিয়েছে। তারপরে কোন কুচক্রী মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে। আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। সে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি বন্ধুগণ। তারই সাথে আমি সরকারকে আহ্বান করছি, আমাদের যে সহজ সরল এক দফা দাবি বৈষম্য নিরসনে, সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেয়। এরই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সামনে আমরা একটি প্রেস ব্রিফিং করব। আসসালামু আলাইকুম। প্রতিটি বিদেশ সফরের পরপরই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং এই সংবাদ সম্মেলনগুলো একটি রেওয়াজে পরিণত হয়ে গেছে। এই সংস্কৃতিটি তৈরি করেছেন আমাদের প্রধানমন্ত্রী নিজেই, এর জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এবং দেখা যায় এই সংবাদ সম্মেলনগুলো তিনি ফিরে আসার একদিনের মধ্যে অথবা দুদিনের মধ্যে সম্পন্ন করেন। সেই রাষ্ট্রগুলোতে বা রাষ্ট্রগুলো থেকে কি অর্জন করলো বাংলাদেশ, তিনি নিজে বাংলাদেশকে সেই রাষ্ট্রগুলোতে কিভাবে উপস্থাপন করেছেন ইত্যাদি নানান বিষয়ে তিনি একটি বক্তব্য উপস্থাপন করেন। এমনও দেখা গেছে যে কোনো ক্ষেত্রে বিদেশ সফর করে হয়তো গভীর রাতে বাংলাদেশে ফিরেছেন, তার পরপরই দুপুরের মধ্যে তিনি সংবাদ সম্মেলনটি করেছেন। আর এজন্য সরকারের উচ্ছিষ্টভোগী কোনো কথিত সাংবাদিক আবার প্রকাশ্যে আমাদের প্রধানমন্ত্রীকে এজন্য ম্যাজিক্যাল লেডি বলেও উল্লেখ করেছেন। কিন্তু এবার যে বহুল আলোচিত গুরুত্বপূর্ণ চীন সফর, সেই চীন সফর শেষে গত বুধবার রাতে ফিরেছেন আমাদের প্রধানমন্ত্রী। তারপরে আর কোনো সংবাদ সম্মেলন এখনও পর্যন্ত হয়নি। অন্তত এই ভিডিওটি
যতক্ষণ পর্যন্ত আপলোড হয়েছে সেই সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের আগামী কোনো শিডিউলও আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। হয়তো সংবাদ সম্মেলনটি হবে আমরা আশা করছি, কিন্তু এখনও পর্যন্ত হয়নি, এটাই বাস্তবতা। যেমন চীন সফর সংক্ষিপ্ত করে তিনি অনেক আগেই দেশে ফিরেছেন, এবং এবারে চীন সফর তো সারা বাংলাদেশে নিশ্চয়ই অনেক বেশি সমালোচনা চলছে এই চীন সফরকে কেন্দ্র করে। তাহলে এটিই কি সত্য? এবারে চীন সফরটি আমাদের প্রধানমন্ত্রীর জন্য সম্পূর্ণ ব্যর্থ একটি সফরে পরিণত হয়েছে, অথবা চীন সরাসরি বাংলাদেশকে যেই ফিডব্যাকটি দিয়েছে, বাংলাদেশের প্রত্যাশা ছিল 5 বিলিয়ন ডলারের ঋণ, সেখানে ঋণ পাওয়া গেছে মাত্র 14 কোটি ডলার। আপনারা হিসেব করে দেখবেন যে প্রত্যাশার কত অংশ কম ঋণ পাওয়া গেছে। এবং অনেকের মতে আমরা মনে করি যে এটি একটি করুণা দেখিয়েছে চীন সরকার। চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ তার রিজার্ভ সংকটের জন্য বা রিজার্ভ স্বল্পতা মোকাবেলার জন্য চীনের কাছে ঋণ পেয়েছে। তিনি আমাদের প্রধানমন্ত্রী বেজিংয়ে যাওয়ার আগের একটি অনুষ্ঠানে এরকম উল্লেখ করেছিলেন, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করেছিলেন যে চীনের কাছে বাংলাদেশ মুখিয়ে আছে, বাংলাদেশের স্বার্থ রয়েছে। এবং এই যে 14 কোটি ডলার দিল মাত্র, সেটিকে সিপিডি যেমন বলছে যে এটি প্রত্যাশার তুলনায় অতি নগণ্য। আর কারো কারো কাছে তো করুণা, ভিক্ষা ইত্যাদি ইত্যাদি মনে হচ্ছে, এটা আগে উল্লেখ করেছি। যাই হোক, প্রধানমন্ত্রী কেন সংবাদ সম্মেলন করছেন না? প্রধানমন্ত্রী কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন? এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে চীনের যে স্পষ্ট হুমকি, ভারতের প্রতি আওয়ামী লীগের যে ঝুঁকে পড়া, ভারত যা চাইছে তাতে আওয়ামী লীগের রাজি হয়ে যাওয়া, এগুলো নিশ্চয়ই চীন তো ভালো চোখে নেয়নি, ভালোভাবে নেয়নি। এবং এটি চীনের আগামী দিনের যে পথ নকশা, যে প্রস্তুতি বাংলাদেশকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা, তারই একটি অংশ। নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন যদি হয়ও, আমরা আশা করছি হবে, হয়তো একটু দেরিতে হলেও হতে পারে, দেরিতে হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। যদিও ছন্দপতন ঘটে বটে, বিগত 15 বছর 16 বছর আমরা যা দেখেছি, নিশ্চয়ই অনেক অনেক রাষ্ট্র তিনি সফর করেছেন, জাতিসংঘ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তিনি গেছেন, সেখান থেকে এসে যেভাবে সংবাদ সম্মেলনগুলো করেছেন, সেখান থেকে এবারের সংবাদ সম্মেলনটি নিশ্চয়ই অনেকখানি আলাদা হবে, আমাদের প্রধানমন্ত্রীর জন্য বিব্রত করা হবে। তারপরেও একটু আগাম বলে রাখি সেই সংবাদ সম্মেলনগুলোতে বা সেই সংবাদ সম্মেলনটিতে কী হতে পারে। যেমন এরই মধ্যে চীন থেকে যে ঋণটি পাওয়া, আমরা ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র 14 কোটি ডলার, সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। সরকারপন্থী যারা রয়েছেন বা সরকারপন্থী যেসব গণমাধ্যম রয়েছে বা সরকারের কর্তা ব্যক্তিরা, তারা বলছেন যে চীন 1 কোটি ইউয়ান ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, মানে এটা কনভার্ট করে চীনের মুদ্রায়। আমরা তো সবসময় ডলারে হিসাব করি, তাই না? অথবা খুব বেশি হলে আমরা আমাদের নিজস্ব মুদ্রায় হিসাব করি, টাকাতে। চীনের মুদ্রায় এটি প্রকাশ করা হচ্ছে। ওই যে 1 বিলিয়ন ইউয়ান উল্লেখ করলে বোঝা যাবে যে, বা মানুষকে বোঝানো সম্ভব হবে না চীন অনেক বেশি ঋণ দিয়েছে বা চীন বাংলাদেশকে সম্মান করেছে। সংবাদ সম্মেলনটিতেও এই ধরনের অনেক ধরনের মন্তব্য আসবে। প্রথমত, চীন বাংলাদেশের বা চীনের প্রেসিডেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক, সেই বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। এটি তো একটা নর্মস, এটি একটি ভদ্রতাসূচক মন্তব্য যে কোনো রাষ্ট্রেরই, মানে হোস্ট রাষ্ট্রের। এটিকে নিশ্চয়ই অনেক বড় করে উল্লেখ করা হবে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এমনকি ভূয়সী প্রশংসা করা হবে গণভবনে যেসব সাংবাদিকরা যান আমাদের, তারা নিশ্চয়ই প্রশংসা বন্যায় ভাসিয়ে দেবেন আমাদের প্রধানমন্ত্রী। লাগাইচের সংবর্ধনা দেওয়া হয়েছে, বাংলাদেশকে এত কোটি ইউয়ান দেওয়া হয়েছে, বাংলাদেশের সঙ্গে 21টি 22টি সমঝোতা স্মারক করা হয়েছে, সই করা হয়েছে, 7টি ঘোষণা এসেছে, কিন্তু এগুলোতে একেবারে ফোলানো ফাঁপানো কিছুই নেই। এসব স্মারকে সবই আলোচনা হতে পারে, সবই হচ্ছে কীভাবে কাজ করা যেতে পারে, তাও কোন কোন ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন, আর নতুন করে উল্লেখ করে আমি সময় নষ্ট করতে চাই না। এবং সেই সংবাদ সম্মেলনে নিশ্চিতভাবে এই প্রসঙ্গটি আসবে না যে চীন এবং বাংলাদেশের যৌথ বিবৃতিতে যে বিষয়গুলো এসেছে সেখানে তিস্তা প্রকল্পের কথা উল্লেখ নেই। অর্থাৎ তিস্তা প্রকল্প একেবারে ঝুলে গেল।
ভারত যে তিস্তা প্রকল্প অর্থায়ন করতে চেয়েছে, আমি নিশ্চিত করে বলছি, নিশ্চিত করে আমার মনে হয় যেটি এই প্রকল্প আর আলোর মুখ দেখবে না। মাঝখান থেকে এই প্রকল্পটি আটকে গেল। বাংলাদেশের জন্য যা খুব গুরুত্বপূর্ণ ছিল, উত্তরাঞ্চলকে বাঁচাতে খুব খুব বেশি জরুরি ছিল। এবং সেই সংবাদ সম্মেলনে কেউ নিশ্চয়ই প্রশ্ন করবে না যে ভারতের সাথে অতি মাখামাখি বা সখ্যতার কারণে চীন যে এখন শত্রু হিসেবে সরাসরি নিজেকে উপস্থাপন করতে চাইছে, সে বিষয়ে কি প্রধানমন্ত্রী কিছু বলবেন? এই ধরনের কোনো প্রশ্ন থাকবে না। এবং মিয়ানমারে যে সশস্ত্র গোষ্ঠীগুলো কাজ করছে, সেই সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন চীনের অধীনে বা চীন নিয়ন্ত্রিত প্রত্যেকটি সশস্ত্র গোষ্ঠী, চীন সবাইকে পেছন থেকে ইন্ধন দিচ্ছে। আবার একইভাবে মিয়ানমারের সামরিক জান্তাকেও চীন সমর্থন দিচ্ছে বা পেছন থেকে ইন্ধন দিচ্ছে। অর্থাৎ পুরো মিয়ানমার রাষ্ট্রের সব কিছু চীনের নিয়ন্ত্রণে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সশস্ত্র গোষ্ঠী বা সরকার। মাঝে মিয়ানমারের গৃহযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনার সৃষ্টি হলো, সে ধরনের নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবে না চীন, অবশ্য করতে চাইবে। সেই জায়গা থেকে আগামীতে চীন সফরকে কেন্দ্র করে যদি কোনো সংবাদ সম্মেলন হয়, সেই সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক কি সাহস করে এই প্রশ্নটি করবেন যে ভারতের সাথে এই যে বাংলাদেশের অস্বাভাবিক যে সম্পর্ক, সেই জায়গা থেকে চীন এই ধরনের কোনো নতুন উত্তেজনা বাংলাদেশ সীমান্তে তৈরি করবে কিনা? নিশ্চয়ই করবে না। এবং এ কথাও তো সত্য, আমাদের বন্ধু কেউ নয়, না ভারত, না চীন, না যুক্তরাষ্ট্র, না রাশিয়া। তারপর আমরা অপেক্ষায় রইলাম, যদি কোনো সংবাদ সম্মেলন হয় চীন সফরকে কেন্দ্র করে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী কী বলেন আর সাংবাদিকরাই বা কী প্রশ্ন করেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।